হ্যালো স্টুডেন্টস, আমাদের চলছিল পলিটি ঝুঁকেগা না এই সিরিজ। তো সেটা আমি আবার কন্টিনিউ করছি, কিন্তু প্রথমে আমি তোমাদের কাছে খুবই দুঃখিত, কারণ এই মাঝখানে বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, কারণ সামনে মেন্স ছিল। তোমরা যারা এখানে পড়াশুনো করো তো অনেকেই আমি তাদেরকে যারা পড়িয়ে থাকি, তো এই কারণে আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। আর সামনে প্রিলিমিনারি আছে, তো এই কারণে আমি মূলত আজকে যে কোশ্চেনগুলো যেগুলো রেখেছি সেগুলো সব পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্টই, এবং এই যে কোশ্চেনগুলো সেগুলো আমি নিয়েছি প্রিভিয়াস ইয়ার থেকে, WBCS এর প্রিভিয়াস ইয়ার থেকেই আমি নিয়েছি, এবং এগুলো আমি ভালো করে করিয়ে দিচ্ছি। নাম্বার অফ কোশ্চেন একটু বেশি আছে, 2-3টে সিরিজে হয়তো আমাকে পুরোটা কমপ্লিট করতে হবে, চেষ্টা করছি তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। তোমরা একটুখানি দেখো, আর আনসারগুলো আমি খুব একটা ইলাবোরেশনে যাব না, কারণ নাম্বার অফ কোশ্চেন যেহেতু খুবই বেশি আছে, সেগুলো আমি অন্য ভিডিওতে, আমার এই সিরিজটা তো কন্টিনিউ চলছে, আমি ডিটেলসে কিন্তু পরে আমি আবার করাবো। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের প্রথম যে কোশ্চেন দিয়ে। ঠিক আছে, তোমরা চেষ্টা করো আনসার করার। ওকে, কমেন্ট বক্সে তোমরা চাইলে আনসার দিতে পারো, এবং মাঝখানে মাঝখানে আমি তোমাদের জন্য বেশ কিছু টাস্ক দেবো, তোমরা পারলে ওগুলো কমেন্ট বক্সে আমাকে আনসার করে জানিও। কেমন? চলো শুরু করি। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। বলছে কোনটা একটা ফান্ডামেন্টাল রাইট নয়। ঠিক আছে, কোনটা একটা ফান্ডামেন্টাল রাইট নয় জানতে। দেখো, রাইট টু ইকুয়ালিটি অবভিয়াসলি ইটস আ ফান্ডামেন্টাল রাইট, তাই না? আর্টিকেল 14 থেকে শুরু করে আর্টিকেল 18 পর্যন্ত রাইট টু ইকুয়ালিটি পাবো। রাইট টু লিবার্টি, তো অবভিয়াসলি ইটস অলসো আ ফান্ডামেন্টাল রাইট। তারপরে কি আছে? রাইট টু প্রপার্টি, এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট নয়, কারণ তোমরা জানো রাইট টু প্রপার্টি ছিল কোথায়? আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এফে ছিল, এবং আর্টিকেল 31-এ ছিল, তাই না? ইট ইজ দ্য 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1978, যেখান থেকে আমরা কি করেছি, রাইট টু প্রপার্টিকে আমরা ফান্ডামেন্টাল রাইট থেকে সরিয়ে সেটাকে এখন আমরা লিগাল রাইট বানিয়েছি আন্ডার আর্টিকেল 300A এবং পার্ট 12, 10, 11, 12। ঠিক আছে, মাথায় রেখো। নেক্সট, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, এটাও তোমরা জানো আর্টিকেল 23 এবং 24। ঠিক আছে, তো চলো নেক্সট প্রশ্নে আমরা যাই। জাজেস অফ সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া রিটায়ার অ্যাট দ্য এজ অফ। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং খুবই সহজ একটা প্রশ্ন। ঠিক আছে, তো সুপ্রিম কোর্টে যা বিচারপতি যারা হন, তো ইনক্লুডিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তাদের রিটায়ারমেন্ট এজ কত? এটা হচ্ছে 65 বছর, এবং যদি হাইকোর্ট বলতো তাহলে সেটা হতো কত? 62 বছর। আচ্ছা, একটা বলে নিই, এদের কিন্তু আইদার অর কন্ডিশন কিন্তু এদের নেই। আইদার অর কন্ডিশন নেই, মানে এদের ম্যাক্সিমাম এজ লিমিটটুকু আছে, এদের মিনিমাম এজ লিমিট বলে কিছু নেই। ওকে, আর এদের আইদার অর কন্ডিশন মানে ওই যে আমরা পড়ি না 6 ইয়ার অর 65 ইয়ার, হুইচ এভার ইজ আর্লিয়ার, এই সমস্ত কেস কিন্তু সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এদের রিটায়ারমেন্ট এজ আছে। ঠিক আছে, ইন কেস অফ হাইকোর্ট ইট ইজ 62 ইয়ার্স অ্যান্ড ইন কেস অফ সুপ্রিম কোর্ট এটা 65 বছর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। দ্য ভোটিং এজ ওয়াজ রিডিউসড ফ্রম 21 ইয়ার্স টু 18 ইয়ার্স বাই দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি বিল না বলে অ্যাক্ট বলাটাই উচিত ছিল, আমি কেন জানি না, পিএসসি এটা বিল করেছিল। আচ্ছা, তো কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আমরা ভোটিং এজ 21 থেকে কমিয়ে 18 করেছি? তোমরা জানো একটা সময় ছিল বিফোর 1989 কী ছিল না, ভোটিং এজ তখন মানে ভোটদানের বয়স ছিল 21 বছর, এবং 1989-এ 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে আমরা কী করি না, এই ভোটদানের যে বয়সটা সেটা 21 থেকে কমিয়ে আমরা 18 করি। ঠিক আছে, তো এই সঙ্গে আরেকটা কথা তোমাদের বলে রাখি, 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টেই কিন্তু আমরা করেছিলাম, তোমরা জানো যে ইলেকশন কমিশন। ঠিক আছে, ইলেকশন কমিশন আগে কিন্তু ছিল একটা সিঙ্গেল মেম্বার বডি। ফার্স্ট টাইম ইলেকশন কমিশন বিকেম মাল্টি মেম্বার বডি, সেটা হয়েছিল কিন্তু এই 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কিন্তু পরে। ঠিক আছে, মাথায় রেখো, এটাও কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। চলো নেক্সট। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ডিক্লেয়ার এমার্জেন্সি ইফ দেয়ার ইজ। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে, আমরা জানি। ঠিক আছে, এমার্জেন্সি প্রভিশন তোমরা জানো পার্ট 18 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 352 থেকে শুরু করে আর্টিকেল 360 পর্যন্ত আছে। তো কী কী কারণে হয়? ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি অবভিয়াসলি আর্টিকেল 360-এ আছে। ঠিক আছে, ওয়ার অর থ্রেট অফ ওয়ার আছে অবভিয়াসলি ন্যাশনাল এমার্জেন্সির গ্রাউন্ড আর্টিকেল 352-তে আছে। ফেলিয়ার অফ কনস্টিটিউশন মেশিনারি অফ স্টেট একদমই তাই, আর্টিকেল 356-এ আছে। তো অবভিয়াসলি অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট আনসার। তো এই আমরা জানি এই 3টে টাইপ অফ এমার্জেন্সি কিন্তু আমাদের সংবিধানে আছে, 360, 352 এবং 356। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দ্য লোকসভা ইন ইন্ডিয়া ক্যান বি ডিজলভ বাই। তো বলছে লোকসভাকে ডিজলভ করা যায়, তো কে করতে পারে? ঠিক আছে, তো জানো ইট ইজ লোকসভা ইজ সাবজেক্ট টু ডিজলভ, নট রাজ্যসভা। রাজ্যসভা ইজ আ পার্মানেন্ট হাউস। আর্টিকেল 75 ক্লজ 3 কি বলে? দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স দে কালেক্টিভলি রেসপন্সিবল টু লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট। তোমরা জানো, তো সেই কনসেপ্ট থেকে আমরা বলি যে লোকসভা ইজ সাবজেক্ট টু ডিজলভ। ঠিক আছে, কখন চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট হবে? হবে না। অবভিয়াসলি প্রাইম মিনিস্টার হবে? হবে না।
দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন দ্য অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার অবভিয়াসলি দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ডিগনিটি দ্য স্পিকার অফ দ্য লোকসভা ইজ ইকুইভ্যালেন্ট টু। তো বলছে লোকসভা যে স্পিকার, তো তার সঙ্গে মোটামুটি এই যে চারটে অপশন আছে কার পোর্টফোলিও সমান হবে আর কি। তো বলো, সেন্ট্রাল মিনিস্টার হবে না হবে না, ওকে স্টেট মিনিস্টার হবে হবে না, চিফ জাস্টিস অফ হাইকোর্ট হবে হবে না, তো কী হবে? ইট ইজ আ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে ট্যাক্সেস অন ইনকাম আদার দ্যান এগ্রিকালচারাল ইনকাম শ্যাল বি লেভিড অ্যান্ড কালেক্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার আর্টিকেল। তা কী বলেছে, এটা কত নম্বর আর্টিকেলে আছে? এটা আছে আর্টিকেল 270-তে। দেখো আর্টিকেল 275-এ কিন্তু গ্র্যান্ট ইন এইড আছে। ঠিক আছে, তো মাথায় রেখো। এবং আর একটা জায়গায় আছে সাপ্লিমেন্টারি গ্র্যান্ট, একটা আছে আর্টিকেল 282-তে। ঠিক আছে, চলো নেক্সট। দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই। তো বলছে ভাইস প্রেসিডেন্ট যে ইলেক্টেড হয় কীভাবে হয়? তো আমরা সরাসরি ভোট দিই তো দিই না, হবে না। তো মেম্বার অফ রাজ্যসভা, এটাও হবে না। মেম্বার অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা অবভিয়াসলি। ঠিক আছে, তো মাথায় রেখো একটা কথা, প্রেসিডেন্টের ইলেকশন আর প্রেসিডেন্টের রিমুভাল, মানে রিমুভাল বলাটা ঠিক হবে না, ইমপিচমেন্ট, দুটো একটু আলাদা। কারণ প্রেসিডেন্টের ইলেকশানে যারা ভোট দেয়, প্রেসিডেন্টের ইমপিচমেন্টে কিন্তু তারা আবার ভোট দিতে পারে না। অনেকেই আছে যারা ভোট দিতে পারে না। ঠিক আছে, তো যেমন ধর প্রেসিডেন্টের ইলেকশানে যদি আমি দেখি, তাহলে ভোট দিতে পারে কারা? অল ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট। ঠিক আছে, বোথ দ্য হাউস অফ পার্লামেন্ট। ঠিক আছে, নমিনেটেড মেম্বাররা ভোট দিতে পারে না। তার সঙ্গে সঙ্গে ইলেক্টেড মেম্বার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং ইউনিয়ন টেরিটরিগুলো যাদের কিনা লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, লাইক দিল্লি, পন্ডিচেরি, তাদের ইলেক্টেড মেম্বার যারা আছেন লেজিসলেটিভ অ্যাসেম্বলির, তারা ভোট দিতে পারে। আবার প্রেসিডেন্টকে যদি আমি ইমপিচ করতে চাই, ঠিক আছে, প্রেসিডেন্টকে যদি আমি ইমপিচ করতে চাই, যেটা আন্ডার আর্টিকেল 61-এ, সেখানে ভোট দিতে পারে কারা? অনলি বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট, ইলেক্টেড নমিনেটেড সবাই মিলে ভোট দিতে পারে। তো মাথায় রেখো, প্রেসিডেন্টের ইমপিচমেন্টে যারা ভোট দেয় না, ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে তারাই ভোট দেয়। ঠিক আছে, অনলি বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট, বাইরের কেউ কিন্তু নয়। আর মেম্বার অফ রাজ্যসভা হতে পারতো তখনই যদি দেখতাম যে ভাইস প্রেসিডেন্টকে আমরা রিমুভ করব। ঠিক আছে, এই রিমুভাল কথাটা কিন্তু আবার আমরা দেখব যে ভাইস প্রেসিডেন্টের যে আমরা যে তাকে যে সরাবো, সেটা কিন্তু আমরা তাদের সঙ্গে আমরা ইমপিচমেন্ট কথাটা ইউজ করি না, আমরা কিন্তু রিমুভাল কথাটা ইউজ করি। কারণ নো ফর্মাল ইমপিচমেন্ট হয় না এগেনস্ট ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, তো বুঝতেই পারছো আনসার কী হবে। ইট ইজ আ মেম্বার অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা। চলো নেক্সট প্রশ্ন। মেম্বার অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন রিটায়ার অ্যাট দ্য এজ অফ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ইউপিএসসির কথা আছে পার্ট 14 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে, তাই না? তো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে যারা চেয়ারম্যান হয় এবং অবভিয়াসলি মেম্বার যারা হয়, তো তাদের কিন্তু রিটায়ার করে 65 ইয়ার্স এসে। এক্ষেত্রে কিন্তু আইদার অর কন্ডিশন কিন্তু আছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হবে 6 ইয়ার্স অর 65 ইয়ার্স, হুইচ এভার ইজ আর্লিয়ার। ঠিক আছে, 6 ইয়ার অর 65 ইয়ার, হুইচ এভার ইজ আর্লিয়ার। তো এইটা আর কার কার ক্ষেত্রে প্রযোজ্য? ক্যাগের ক্ষেত্রে দেখবো প্রযোজ্য। ঠিক আছে, কম্পট্রোল অ্যান্ড অডিটর জেনারেল। তোমরা আমাকে জানাবে এখন ক্যাগ কে আছে। ঠিক আছে, এটা ইলেকশন কমিশনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তোমরা এটাও জানাবে এখন চিফ ইলেকশন কমিশনার কে আছে। খুবই ইম্পর্টেন্ট সামনে প্রিলিমিনারির জন্য। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। পঞ্চায়েতি রাজ ওয়াজ ফার্স্ট স্টার্টেড ইন। তো বলছে পঞ্চায়েতি রাজ প্রথম কোথায় স্টার্ট হয়েছিল? তোমরা জানো ইট ইজ আ নাগাঁও ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। 1959-এ শুরু হয়েছিল। কোথায় না? আমাদের রাজস্থান থেকে। ঠিক আছে, নাগাঁও ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। কবে? 2 অক্টোবর 1959। এবারে 2 অক্টোবর কেন? তোমরা জানো যে আমাদের ফাদার অফ নেশন মহাত্মা গান্ধীজির কিন্তু জন্মদিন। ঠিক আছে, এবং তারই কিন্তু তিনি সবসময় বলতেন না ভিলেজ পঞ্চায়েতের কথা, আর্টিকেল 40 তোমরা জানো, গান্ধীয়ান প্রিন্সিপাল, সেখান থেকেই না আমরা কী বলো ইনফ্লুয়েন্স হয়েছি। ঠিক আছে, তো এই কারণেই আমরা দেখব কি 2 অক্টোবর 1959-এ আমরা কী করেছিলাম না, আমরা কিন্তু এই পঞ্চায়েতি রাজের যে শুরু করেছিলাম আমরা রাজস্থান থেকে। বাই দ্য ওয়ে, ইনিশিয়ালি তো পঞ্চায়েত তো কনস্টিটিউশনাল স্ট্যাটাস তো ছিলই না, তোমরা জানো সেটা। অনেক পরে কনস্টিটিউশনাল স্ট্যাটাস পেয়েছে থ্রু 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। যদি তোমাদের প্রশ্ন করে যে পঞ্চায়েতি রাজ ডে কবে, তাহলে সেটা কিন্তু 24 এপ্রিল। 24 এপ্রিল, কারণ 24 এপ্রিল কিন্তু এটা কিন্তু লাগু হয়েছিল। ঠিক আছে, তো মাথায় রেখো, তো পঞ্চায়েতি রাজ ডে কিন্তু 24 এপ্রিল, সেটা কিন্তু আবার 2 অক্টোবর করো না। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। আ সিস্টেম অফ পঞ্চায়েতি রাজ এক্সিস্টেড, ঠিক আছে, ইভেন বিফোর 1947। বলছে যে আমরা দেখব যে লোকাল সেলফ গভর্নমেন্টের কনসেপ্ট তো ছিল, এমনটা নয় যে ভারত স্বাধীন হলো আর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আমরা ইমপ্লিমেন্ট করলাম। যদিও ইমপ্লিমেন্ট করেছি অনেক পরে 1992 অনওয়ার্ডস। ঠিক আছে, তো তার আগে কিন্তু কনস্টিটিউশনালি এর কোনো ভ্যালিডিটি ছিল না, তোমরা জানো। শুধুমাত্র ডিপিএসপির একটা প্রভিশন ছিল মাত্র।
তো বিফোর ইন্ডিপেন্ডেন্স আমাদের কিন্তু এই পঞ্চায়েতি রাজ যে সিস্টেমটা, সেটা তো আমাদের তো এটা তো অনেক পুরনো একটা কাঠামো, এটা কিন্তু চলছিলই। ঠিক আছে, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলা হয় তোমরা কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে, এটা তোমাদের প্রশ্ন থাকলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, তো মহারাষ্ট্র, গুজরাট এবং তামিলনাড়ু এই সব জায়গাতেই কিন্তু এটা অ্যাভেলেবেল ছিল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। দ্য পাওয়ার্স অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য পঞ্চায়েতি রাজ ক্যান বি রিভাইজড বাই দ্য। ঠিক আছে, তো বলছে যে পাওয়ার হোক, রেসপন্সিবিলিটি হোক, এগুলো কে চেঞ্জ করতে পারে, রিভাইজ করতে পারে কে? বলে রাখি একটা কথা, এটা যেহেতু লোকাল সেলফ গভর্নমেন্টের পার্ট, তো লোকাল সেলফ গভর্নমেন্ট এটা কিন্তু একটা স্টেট লিস্টের পার্ট। ঠিক আছে, তো স্টেট লিস্ট মানে স্টেট গভর্নমেন্টই ল বানাতে পারবে। তো ইট ইজ দ্য রাইট আনসার ইজ বি। মাথায় রাখবে, তো যে কটা ইলেকশন কন্ডাক্ট করা হয় আমাদের দেশে, ইলেকশন কার কার হয়? প্রেসিডেন্টের হয়, ভাইস প্রেসিডেন্টের হয়, হ্যাঁ, এমএলএ ইলেকশন হয়, এমপি ইলেকশন হয়, তাই না? এবং তার সাথে সাথে লোকাল সেলফ গভর্নমেন্টগুলোর ইলেকশন হয়। তো লোকাল সেলফ গভর্নমেন্ট বাদ দিলে রিমেনিং যে কটা ইলেকশন হয়, সব কটা ইলেকশন কন্ডাক্ট করে কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, যেটা আর্টিকেল 324 আছে। আর লোকাল সেলফ গভর্নমেন্টের ইলেকশন কন্ডাক্ট করে কে? তো এর জন্য আমরা দেবো কি স্টেট ইলেকশন কমিশন আছে। ঠিক আছে, তো এটা আমরা অ্যাড করেছি থ্রু 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1992। ঠিক আছে, তোমরা জানো এটা খুবই পপুলার একটা অ্যামেন্ডমেন্ট, এবং এটা আছে আর্টিকেল 243 কে। ঠিক আছে, আর্টিকেল 243 কে। তো তোমরা বলো, এই যে স্টেট ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করে কে? তাকে সরায় কে? ঠিক আছে, আচ্ছা আমি বলেই দিচ্ছি, স্টেট ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করে গভর্নর, কিন্তু তাকে সরায় কে? প্রেসিডেন্ট। ঠিক আছে, মাথায় রেখো, তাকে সরাবে কিন্তু প্রেসিডেন্ট। ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট এবং সরাবে দুটোই কিন্তু প্রেসিডেন্ট। ঠিক আছে, কিন্তু একটা কথা বলে রাখি, এমনটা নয় যে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়াকে তিনি প্রেসিডেন্ট চাইলে নিজের ইচ্ছেতেই সরিয়ে দিতে পারে, তা কিন্তু নয়। এক্ষেত্রে কিন্তু পার্লামেন্টারি অ্যাপ্রুভাল লাগে। বোথ দ্য কেসেস, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং স্টেট ইলেকশন কমিশনের ক্ষেত্রে দুজনকেই সরাতে গেলে কিন্তু পার্লামেন্টারি অ্যাপ্রুভাল লাগবে, মাথায় রেখো। এবং দুজনকেই সরাবে কিন্তু প্রেসিডেন্ট। ঠিক আছে, মাথায় রেখো কিন্তু, ভেরি মাচ ইম্পর্টেন্ট। চলো নেক্সট। বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়ার দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ অফ দ্য সিটিজেন্স ইনসার্টেড। তো বলছে ফান্ডামেন্টাল ডিউটি আমরা কবে অ্যাড করেছি? খুবই পাতি একটা বেসিক কোশ্চেন। ইট ইজ আ 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অফ 1976। এই বছর মেন্সেও এই কোশ্চেনটা ছিল। ঠিক আছে, আচ্ছা, ইনিশিয়ালি 10খানা ফান্ডামেন্টাল ডিউটি ছিল, পরে একটা অ্যাড হয়। তো এখন দেখবো কি 11খানা ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু আছে। তো 11th ডিউটি কবে অ্যাড হয়েছিল? ইট ইজ আ 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002। এটাও ইটসেলফ এই বছর কিন্তু মেন্সের কোশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট আর অ্যাপয়েন্টেড বাই। বলছে সুপ্রিম কোর্টের যারা জাজ আছে তাদেরকে অ্যাপয়েন্ট করে কে? কে অ্যাপয়েন্ট করে বলো? প্রাইম মিনিস্টার অন দ্য অ্যাডভাইজার ইউনিয়নকে হবে? প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করবে না? করবে না। প্রেসিডেন্ট ইন কনসালটেশন উইথ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। কি মনে হচ্ছে? একদম, দিস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, একদমই তাই, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করবে এবং চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্টের সঙ্গে কথা বলে। বাই দ্য ওয়ে, এই সম্পর্কে আরেকটা কথা বলে রাখি, ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, কিন্তু তোমরা দেখো, তোমাদের কিন্তু অবভিয়াসলি কাজে লাগবে, ট্রাস্ট মি। ঠিক আছে, প্লিজ 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 ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। ঠিক আছে, আচ্ছা, সুপ্রিম কোর্টে জাজেদেরকে অ্যাপয়েন্ট করছে কে? অবভিয়াসলি এটা হচ্ছে প্রেসিডেন্ট। ঠিক আছে, আচ্ছা, সুপ্রিম কোর্টে জুরিডিকশন বাড়াবে কে? ভালো করে মন দিয়ে শোনো, এটা হচ্ছে পার্লামেন্ট। ঠিক আছে, নাম্বার অফ জাজ অফ সুপ্রিম কোর্ট এটা ডিসাইড করবে কে? এটাও কিন্তু পার্লামেন্ট ডিসাইড করবে। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড যদি আমি হাইকোর্টের কথা বলি, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, গুছিয়ে আসবে। ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম হাইকোর্টে জাজদেরকে অ্যাপয়েন্ট করে কে? এটাও তাই, ওয়ান সেকেন্ড, প্রেসিডেন্ট। কিন্তু হাইকোর্টের জুরিডিকশন বাড়াবে কে? কে বাড়াতে পারবে? তো এটা দেখবো যে কি বলে আমাদের পার্লামেন্ট, অসুবিধা নেই। নেক্সট যদি বলে যে নাম্বার অফ জাজেস অফ হাইকোর্ট, হাইকোর্টের জাজেদের সংখ্যা বাড়াতে পারে কে? মাথায় রেখো, এটা হবে কিন্তু প্রেসিডেন্ট। ঠিক আছে, মাথায় রেখো, খুবই 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 ইম্পর্টেন্ট। চলো নেক্সট। দ্য এস্টাবলিশমেন্ট অফ এ গ্রাম সভা বিকামস ম্যান্ডেটরি বাই। তো বলছে গ্রাম সভা, গ্রাম সভা কাকে বলে তোমরা জানো? যে যে ভিলেজ লেভেলে, তাই না, যেখানে একটা পার্টিকুলার কনস্টিটুয়েন্সিতে প্রত্যেক অ্যাডাল্ট মেম্বার যারা কিনা ভোট দিতে পারে, 18 বছর বয়স হয়ে গেছে এরকম, তাদেরকে নিয়ে কি হয় না এই গ্রাম সভা তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, তো এই গ্রাম সভা আমরা যে ম্যান্ডেটারিলি আমরা তৈরি করতে হবে, কোন অ্যামেন্ডমেন্ট? তো বুঝতেই পারছো, ইট ইজ দ্য 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে এটা করা হয়েছে। ঠিক আছে, দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট ইজ ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন দ্য। তো বলো, এই ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা আমরা কোথা থেকে নিয়েছি? তোমরা জানো এটা ডিপিএসপিতেই আছে ওয়েলফেয়ার স্টেটের কথা, তাই না? এবং আর্টিকেল মেনশন করা আছে, আর্টিকেল 38 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখবো কি এই যে আমরা যে ওয়েলফেয়ার স্টেটে যে বিশ্বাস করি, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দ্য ইলেকশন কমিশন ফাংশনস আন্ডার।
তো বলছে ইলেকশন কমিশন কার আন্ডারে কাজ করে। তো দেখো ইলেকশন কমিশন একটা অল ইন্ডিয়া বডি এবং এটা ইন্ডিপেন্ডেন্ট বডি, তো কারোর আন্ডারে কাজ টাজ করে না, ঠিক আছে। ইলেকশন কমিশন কাজ করে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আর্টিকেল 324-এ তার প্রভিশন আছে, এবং তার সঙ্গে আরেকটা কথা বলে রাখি, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট আছে, ঠিক আছে, সেই অনুযায়ী ইলেকশন কমিশন কাজ করে, ঠিক আছে, কারোর আন্ডারে ইলেকশন কমিশন কাজ করে না। হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্টস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অ্যান্টি ডিফেকশন ল, ঠিক আছে। তো অ্যান্টি ডিফেকশন ল বুঝতেই পারছো, ইট ইজ আ 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কবে হয়েছিল? 1985। কার সময়কালে হয়েছিল? এটা হয়েছিল রাজীব গান্ধীর সময়কালে হয়েছিল। কোন স্কেডিউলে আছে? ইট ইজ আ 10th স্কেডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে। চলো নেক্সট। আর যদি বলে কোন আর্টিকেলটা এর সঙ্গে রিলেটেড, কোন আর্টিকেলটা অ্যান্টি ডিফেকশনের সঙ্গে রিলেটেড, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ডিক্লেয়ার ফিনান্সিয়াল এমার্জেন্সি আন্ডার, তো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি একটু আগেই আলোচনা করেছি, আর্টিকেল 360 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি থ্রেটের মুখে পড়ে তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কিন্তু জারি করা যায়। তো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির সময় মাথায় রাখবে সবারই কিন্তু কী চাই, মানে যদি এরকম কন্ডিশন হয় যে স্যালারি কাটেল হতে পারে, সেক্ষেত্রে সবারই কমতে পারে, এক্সেপ্ট যারা কিনা পিপলস রিপ্রেজেন্টেটিভ যারা থাকে তাদের কিন্তু স্যালারি রিডিউস হয় না, একটুখানি মাথায় রেখো, ঠিক আছে। প্রেসিডেন্ট কিন্তু তার মধ্যেই কিন্তু পড়ে, ঠিক আছে। বাকি সুপ্রিম কোর্টের বিচারপতি হোক, যেই হোক যা যা তোমার মাথায় আসে, প্রত্যেকের স্যালারি কিন্তু কমতে পারে, ঠিক আছে। চলো নেক্সট। হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ অ্যান ইলেক্টেড বডি অফ পঞ্চায়েত রাজ, তো বলছে পঞ্চায়েত রাজ তোমরা জানো প্রত্যেক 5 বছর অন্তর এটা কি ইলেক্টেড হয়। মাথায় রাখবে একটা কথা, যদি ইন কেস এরকম হয় যে কোনো একটা পঞ্চায়েত সেট আপ হলো, ঠিক আছে, 5 বছরের জন্য, মাঝখানে ডিজলভ হয়ে গেল 1 বছর পরে, নতুন করে ওই জায়গায় যদি ইলেকশন করা হয় তাহলে রিমেনিং যে টার্মটা মানে 4 বছর সেটা কিন্তু কন্টিনিউ করবে, ঠিক আছে, ওই 4 বছর থাকবে। নতুন করে যদি ওখানে ইলেকশন হয়, যেটাকে আমরা বাইপোল বলি, তার মানে এই নয় যে ওখানে নতুন ইলেকশন হয়েছে বলে আবার 5 বছর, তা কিন্তু নয়, ঠিক আছে। আচ্ছা, যদি এরকম কন্ডিশন হয় যে সামনের আর 6 মাসের মধ্যে নতুন পঞ্চায়েতি ইলেকশন আছে, কিন্তু তার মধ্যে যদি পঞ্চায়েত কোনোভাবে ডিজলভ করে যায়, তাহলে কিন্তু ফার্দার আর ওই জায়গায় ইলেকশন কন্ডাক্ট করা হয় না, ঠিক আছে, একটুখানি মাথায় রেখো। চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাভ বিন ইনকর্পোরেটেড ইন্টু প্রিএম্বেল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাই 42nd কনস্টিটিউশন। দেখো প্রিএম্বেল আজ পর্যন্ত একবারই অ্যামেন্ড করেছি আমরা থ্রু 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976, ঠিক আছে। প্রত্যেক বছর প্রিলিমিনারি এবং মেন্সে এই কোশ্চেনগুলো কিন্তু এখনও কিন্তু দেয়, ঠিক আছে। তো কি অ্যাড করেছি তোমরা জানো, 3টে ওয়ার্ড অ্যাড করেছিলাম আমরা, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি বলে একটা কথা, ঠিক আছে। তো এখানে সোশ্যালিস্ট এবং সেকুলার আছে, তোমরা জানো সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক এবং রিপাবলিক, ঠিক আছে। এই যে সোশ্যালিস্ট এবং সেকুলার, এবং পরে দেখবো আমরা ইন্টিগ্রিটি বলে একটা কথা, তো এই নমেনক্লেচারে এই দুটো কথা আমরা অ্যাড করেছিলাম, ঠিক আছে। চলো নেক্সট। দ্য সিস্টেম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, অ্যাকচুয়ালি তো আমাদের কীরকম টাইপের গভর্নমেন্ট তোমরা জানো, আমরা কিন্তু ফেডারেল ইন ফিচার বাট ইউনিটারি ইন স্পিরিট, তাই না। তো সি ইজ দ্য রাইট আনসার। ইউনিটারি ইন স্পিরিট যদি বলে আমাদের স্পিরিট কীরকম, ইউনিটারি ইন স্পিরিট, ফিচারটা কীরকম, ফেডারেল ইন ফিচার, ঠিক আছে। ফেডারেল ইন ফিচার বা ফেডারেল ইন স্ট্রাকচার বাট ইউনিটারি ইন স্পিরিট, ঠিক আছে, মাথায় রাখো, খুবই 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 ইম্পর্ট্যান্ট, ওকে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং বডিজ ক্যান বি প্রোরোগড বাট ক্যানট বি ডিজলভ, বলছে কোনটা প্রোরোগ হতে পারে, ঠিক আছে, প্রোরোগ থাকতে পারে, কিছুদিনের জন্য বন্ধ থাকতে পারে, বাট ভাঙা যাবে না, ডিজলভ হবে না, কোনটা, দিস ইজ রাজ্যসভা। তোমরা জানো রাজ্যসভা ইজ আ পার্মানেন্ট হাউস, ঠিক আছে। রাজ্যসভা ইজ নাইদার সাবজেক্ট টু ডিজলভ, মাথায় রেখো, রাজ্যসভা ইজ নট সাবজেক্ট টু ডিজলভ, ঠিক আছে। আর নট সাবজেক্ট টু অ্যাবলিশ, নাইদার সাবজেক্ট টু ডিজলভ নট সাবজেক্ট টু অ্যাবলিশ। না তো তুমি রাজ্যসভাকে ডিজলভ করতে পারবে, না তো তুমি রাজ্যসভাকে অ্যাবলিশ করতে পারবে, ঠিক আছে। আমি যদি সেম দেখি স্টেট লেজিসলেটিভ কাউন্সিলকে যদি তুলনা করি রাজ্যসভার সঙ্গে, তাহলে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু ইজ নট সাবজেক্ট টু ডিজলভ, বাট আমরা চাইলে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলকে অ্যাবলিশ করে দিতে পারি। সেরকমই আমরা ওয়েস্ট বেঙ্গলে লেজিসলেটিভ কাউন্সিলকে অ্যাবলিশ করেছিলাম কিন্তু 1969-এ, ঠিক আছে। এখনও কিন্তু আমাদের কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু নেই, কথা চলছে, নতুন করে যদি আবার করা যায় দেখা যাক হয় কি হয় না, ঠিক আছে। তো চাইলে তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই যে আমাদের পার্লামেন্ট মানে ইউনিয়ন লেজিসলেচার কিন্তু বাইক্যামেরাল হবেই হবে ম্যান্ডেটারিলি, কিন্তু স্টেট লেজিসলেচার এটা বাইক্যামেরাল হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। তো মাথায় রেখো, ইটস নট ম্যান্ডেটারি। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অন, আমরা কবে অ্যাডপ্ট করেছি আমাদের সংবিধানকে, যেদিনকে আমরা কনস্টিটিউশনাল ডে বলি বা হচ্ছে ন্যাশনাল ল ডে বলি, কনস্টিটিউশনাল ডে বা ন্যাশনাল ল ডে কবে করেছিলাম বলো, আমাদের প্রিএমবেলে আছে না, হিয়ার বাই অ্যাডাপ্ট, এনাক্ট অ্যান্ড গিভ আওয়ার সেলফ দিস কনস্টিটিউশন, তাহলে বলো কবে হবে, কবে হবে, ইট ইজ আ 26 ডে অফ নভেম্বর 1949, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট যদি বলে আমাদের কনস্টিটিউশন কবে এনফোর্স করেছিলাম কবে,
সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950। তা 26শে জানুয়ারি আমরা কী হয়েছিলাম তোমরা জানো? আমরা হয়েছিলাম সোভারেন হয়েছিলাম, ডেমোক্রেটিক হয়েছিলাম এবং রিপাবলিক হয়েছিলাম। কবে থেকে? না এই 26শে জানুয়ারি 1950 থেকে। এটাও কিন্তু পরীক্ষায় দেয়, ইন্ডিয়া বিকেম সোভারেন ফ্রম হুইচ ডে, ঠিক আছে, বা ইন্ডিয়া বিকেম রিপাবলিক ফ্রম হুইচ ডে। তো এটাও কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, একটুখানি মাথায় রেখো, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট। দ্য স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম ওয়াজ অ্যাডাপ্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন, তোমরা জানো স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট মানে আমাদের দেশে যে ইকোনমিক রিফর্ম যেটা হয়েছিল, যেটাকে আমরা বলি নিউ ইকোনমিক পলিসি, সেটাকেই বলি যে আমাদের স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট হয়েছিল, ঠিক আছে, যেটা হয়েছিল কবে? 1991-এ। এই যে LPG মডেল হয়েছিল, তাই না? তোমাদের আশা করি মনে আছে। চলো নেক্সট। দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ, বলছে পার্লামেন্ট কী কী নিয়ে তৈরি হবে? আর্টিকেল 79 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলাই আছে যে পার্লামেন্ট কী কী নিয়ে তৈরি হবে। ইট ইজ দ্য প্রেসিডেন্ট এবং বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্টে। এর আন্ডারে কিন্তু আর কেউ নেই, প্রেসিডেন্ট, লোকসভা এবং রাজ্যসভা, এছাড়া কিন্তু আর কেউ নেই, ঠিক আছে, মাথায় রেখো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর সঙ্গে সঙ্গে যদি বলে ইউনিয়ন এক্সিকিউটিভ কনসিস্ট অফ, তোমার একটুখানি বলে রাখি, আর্টিকেল 52 থেকে শুরু করে আর্টিকেল 78 পর্যন্ত দেখবো কি যে ইউনিয়ন এক্সিকিউটিভের কথা বলা আছে। সেখানে কে কে পড়ে? সেখানে প্রেসিডেন্ট পড়ে, ভাইস প্রেসিডেন্ট পড়ে, হ্যাঁ, প্রাইম মিনিস্টার পড়ে, কাউন্সিল অফ মিনিস্টার্স পড়ে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাটর্নি জেনারেল। বাস এই কজনই আছে, আর কেউ নেই। দেখো না, আর্টিকেল 52 থেকে 78 বললাম, তাই না? তোমরা জানো এর মধ্যেই প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, অ্যাটর্নি জেনারেল, আর্টিকেল 76। চলো নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য চিফ সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া? দেখো আমাদের পলিটিক্যাল পাওয়ারের মুখ্য সোর্স কি? তোমরা জানো আমাদের প্রিয়াম্বেল শুরু করেছি কি দিয়ে? উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া। একদমই তাই, উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইটস ওয়াজ ডেসক্রাইব বাই ডক্টর B.R. আম্বেদকর অ্যাজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন? বলছে কোনটাকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে? দেখো খুবই খুবই বেসিক একটা কোশ্চেন, তোমরা জানো ইট ইজ দ্য কনস্টিটিউশন রেমেডিস, দ্যাট ইজ আর্টিকেল 32 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন। আচ্ছা বাই দ্য ওয়ে, যদি বলে তোমরা জানো এটা যে কি টু দ্য ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল 32 আমরা বলি। আর যদি বলে কি টু দ্য ডিপিএসপি, যদি বলে কি টু দ্য ডিপিএসপি, তাহলে কি হবে? আর্টিকেল 38, মাথায় রেখো, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন borrowed the concept of directive principles from, ঠিক আছে। দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন borrowed the ডিপিএস, খুবই পাতি প্রশ্ন। ডিপিএসপি মানে পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 পর্যন্ত দেখবো কি আমাদের ডিপিএসপি গুলোর কথা বলা আছে, ঠিক আছে। আচ্ছা তো কোথা থেকে নিয়েছি? খুবই 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 পাতি প্রশ্ন, এবছরের মেন্স এই কোশ্চেনটা ছিল, ঠিক আছে। দিস ইজ দ্য আইরিশ কনস্টিটিউশন, ওকে। নেক্সট। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, আমি অলরেডি বললাম কারা কারা হয়। তো এখানে অ্যাকর্ডিং টু অপশান সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। কিন্তু বাট এর সঙ্গে সঙ্গে আরও একজন যে মেম্বার্স অফ বোথ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট, সরি সি হবে না, মিস্টেক, দাঁড়াও, সি হবে না, ইলেক্টেড এমএলএস অ্যান্ড এমপিস, ঠিক আছে। ডি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। ইলেক্টেড এমএলএস অ্যান্ড এমপিস, অবভিয়াসলি বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট আছে, অবভিয়াসলি ইলেক্টেড হতে হবে। এবং এমএলএ সবকটা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা এমএলএ তারা হবে, লেজিসলেটিভ কাউন্সিলের নয়, ঠিক আছে। ইলেক্টেড এমএলএ অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং লেজিসলেটিভ ইউনিয়ন টেরিটরিগুলো যাদের কিনা লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে তাদের ইলেক্টেড এমএলএ, ঠিক আছে, নিয়ে হবে। তো ডি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। দ্য প্রাইম মিনিস্টার ইজ, তো প্রাইম মিনিস্টার কী হয়? ইলেক্টেড বাই দ্য লোকসভা। দেখা যাক, লোকসভা ইলেক্টেড করে আর নিজেদের মধ্য থেকে একজন তো থাকেই। সাধারণত প্রাইম মিনিস্টার লোকসভা থেকে বিলং করেন জেনারেলি। এমনটা নয় যে যিনি প্রাইম মিনিস্টার হবেন তাকে লোকসভা থেকেই বিলং করতে হবে, এমন কোনো কথা নেই, ঠিক আছে। জেনারেলি দেখা যায় যে যিনি লোকসভার যিনি লিডার হন, ঠিক আছে, তো প্রাইম মিনিস্টার হিসেবে তাকে আমরা চিনি, ঠিক আছে। ইলেক্টেড বাই দ্য টু হাউস অফ দ্য পার্লামেন্ট, এমনটা নয়, জয়েন্ট সিটিং করে হয় এমনটা নয়। অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, এটা ঠিক কথা, কিন্তু ডি ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার। ইলেক্টেড বাই দ্য লোকসভা অ্যান্ড অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। চলো নেক্সট। দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, তো বলছে ভাইস প্রেসিডেন্টকে কে ইলেক্ট করে সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। আমি একটু আগেই বলেছিলাম না যে প্রেসিডেন্টের ইমপিচমেন্টে যারা ভোট দেয়, ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে ঠিক তারাই ভোট দেয়। তাহলে কী হবে? পিপলস ডাইরেক্টলি হবে না, মেম্বার্স অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা। দিস ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। দ্য প্রাইমারি পার্ট অফ দ্য 3 টায়ার সিস্টেম অফ দ্য পঞ্চায়েতি রাজ, তো প্রাইমারি পার্টকে আমি 3টে টায়ার যদি করি আমি, তাই না, সবার নিচে কি আছে? ভিলেজ পঞ্চায়েত আছে, তারপরে মানে একদম পুরো ভিলেজ লেভেলে, তারপরে ব্লক লেভেল যেটাকে বলে পঞ্চায়েত সমিতি বলি, তারপরে আমরা বলি কি জেলা পরিষদ, ঠিক আছে।
তো ভিলেজ লেভেলের পলিটিক্যাল হেডকে আমরা কি বলি? গ্রাম প্রধান, পঞ্চায়েত প্রধান বলি। ব্লক লেভেলের তাকে আমরা বলি কি? সভাপতি। হ্যাঁ, আর জেলা পরিষদে কি বলি? সভাধিপতি। সভাধিপতি। তো মাথায় রেখো, খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। বাই দ্য ওয়ে, এই যে 3 টায়ার স্ট্রাকচারের এইটা কিন্তু রেকমেন্ডেশন দিয়েছিলেন কে? বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি 1956-57 এরকম সময়ে কিন্তু আনা হয়েছিল তাকে। আচ্ছা, দ্য টার্ম অফ মেম্বার অফ এ রাজ্যসভা ইজ, তো বলছে যে রাজ্যসভার মেম্বারদের টার্ম কি, কত বছর থাকে? ইট ইস আ 6 ইয়ার্স। তো এই কোশ্চেনটা না একটু খুঁটিয়ে দেখো। যদি বলে ভালো করে মন দিয়ে শোনো, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, এই কথাটা যদি আমি অ্যাড করে দিতাম এই কোশ্চেনের সঙ্গে, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন দ্য টার্ম অফ এ মেম্বার অফ রাজ্যসভা, তাহলে কি আনসার হতো? তাহলে কোনোটাই আনসার নয়, কারণ সংবিধানে, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, সংবিধানে না রাজ্যসভার মেম্বারদের টার্ম কী হবে এটা কিছু বলা নেই। ঠিক আছে, এই যে 6 ইয়ার বলছে, এটা করছে অ্যাকর্ডিং টু পার্লামেন্ট একটা অ্যাক্ট বানিয়েছে, দ্যাট ইজ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট। ঠিক আছে, তো সেই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট দিয়ে আমরা করেছি যে টেনিওর অফ মেম্বার অফ রাজ্যসভা হবে 6 বছর। ঠিক আছে, সংবিধানে কিছু বলা নেই। সংবিধানে বলা আছে রাজ্যসভাই যে পার্মানেন্ট হাউস, রাজ্যসভার কথা বলা আছে, কিন্তু রাজ্যসভার মেম্বারদের কথা বলা নেই, মানে তাদের টেনিওরের কথা বলা নেই। ঠিক আছে, মাথায় রেখো, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। প্রত্যেক 2 বছর অন্তর কি হয় না, 1/3 করে মেম্বার রিটায়ার হয়। তাহলে রাজ্যসভার ইলেকশন হয় কত বছর অন্তর? এটাও ইম্পর্টেন্ট। প্রত্যেক 2 বছর অন্তর হয় রাজ্যসভা ইলেকশন। কতগুলো সেটা হয় না, 1/3 সিটে রাজ্যসভার ইলেকশন হয়। ঠিক আছে, মাথায় রেখো, খুবই ইম্পর্টেন্ট। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান বি অ্যামেন্ডেড আন্ডার আর্টিকেল, তোমরা জানো এটা এই বছর মেন্সের কোর্স আর্টিকেল 368, মেন্সে এই কোশ্চেনটা এসেছিল। আমরা নিয়েছি এই আইডিয়াটা ফ্রম সাউথ আফ্রিকা থেকে। ঠিক আছে, 2টো ক্লজ আছে এখানে, পার্ট 20-তে পড়ে। এটা একমাত্র পার্ট যেটা একটাই আর্টিকেল আছে, আর্টিকেল 368, এটাও পরীক্ষায় এসেছিল, মাথায় রেখো একটুখানি, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট। দ্য জাজেস অফ দ্য হাইকোর্ট হোল্ড অফিস টিল দে রিচ দ্য এজ অফ, আমি একটু আগে ডিসকাস করলাম 62 বছর। তো আবারও বলছি, এখানে কিন্তু আইদার অর কন্ডিশন নেই, বা হাইকোর্টে জাজ হতে গেলে বা সুপ্রিম কোর্টে জাজ হতে গেলে কিন্তু কোনো মিনিমাম এজের কথা কিন্তু বলা নেই, তাদের রিটায়ারমেন্টের এজ আছে। চলো নেক্সট। দ্য প্রেসিডেন্ট ক্যান প্রোমালগেট প্রেসিডেন্সিয়াল রুল, ঠিক আছে, ইন আ স্টেট আন্ডার আর্টিকেল, তো আনসার কী হবে? আর্টিকেল 356। বাই দ্য ওয়ে, এমার্জেন্সি প্রভিশনের বাইরেও কিন্তু আর একটা প্রভিশন আছে যেখান থেকে আমরা স্টেটে এমার্জেন্সি জারি করতে পারি, সেটা কিন্তু আছে আর্টিকেল 365-এ। ঠিক আছে, এটাও কিন্তু প্রেসিডেন্ট রুল হিসাবে আমরা বলি। ঠিক আছে, সেন্টার যদি কোনো ডিরেকশন দেয় স্টেটকে, স্টেট যদি না ফলো করে, তাহলে কিন্তু আমরা আর্টিকেল 365 দিয়েও কিন্তু আমরা স্টেটে এমার্জেন্সি লাগু করতে পারি। তো এটাও মাথায় রেখো। ঠিক আছে, আর আর্টিকেল 365 কিন্তু এমার্জেন্সি প্রভিশনের বাইরের কিন্তু আর্টিকেল, মাথায় রেখো। ঠিক আছে, কারণ তোমরা জানো এমার্জেন্সি প্রভিশন আছে কত? আর্টিকেল 352 থেকে 360। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। দ্য চিফ ইলেকশন কমিশনার ক্যান বি রিমুভড বাই দ্য, বলছে চিফ ইলেকশন কমিশনারকে কে রিমুভ করতে পারে? আমি কিন্তু একটু আগেই আলোচনায় বলেছিলাম যে প্রেসিডেন্ট রিমুভ করতে পারে, কিন্তু একা একা নয়, কিন্তু নয়। তো আনসার কী হবে? অন দ্য রেকমেন্ডেশন অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট এটি করতে পারেন। ঠিক আছে, চলো নেক্সট। হাউ মেনি শিডিউল আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, বলছে ভারতের সংবিধানে কতগুলো শিডিউল আছে? তোমরা জানো কটা শিডিউল আছে? 12খানা শিডিউল আছে। ইনিশিয়ালি যখন অরিজিনাল কনস্টিটিউশনে কটা শিডিউল ছিল? 8খানা শিডিউল ছিল। পরে আমরা অ্যাড করেছি 9 শিডিউল অ্যাড করেছি বাই ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1951। হ্যাঁ, 10 শিডিউল আমরা কবে অ্যাড করেছি? 10 শিডিউল অ্যাড করেছি একটু আগে আমি বললাম আমি, যে এটা আমরা অ্যাড করেছি থ্রু 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1985। বাট অরিজিনালি বাবা, অরিজিনালি অ্যাকচুয়ালি আমরা 10 শিডিউল অরিজিনালি অ্যাড করেছিলাম থ্রু 35th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1974, সিকিম রিলেটেড প্রভিশন ছিল, বুঝতে পারলে? পরে 36 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975-এ সিকিমকে আমরা অ্যাসোসিয়েট স্টেট থেকে ফুল ফ্লেজ স্টেটের মর্যাদা দিলাম। তখন আমরা কি করলাম না, 10 শিডিউলের প্রভিশনটা চলে গেছিলো, রইল না, রিপিল হয়ে গেছিলো। পরে আমরা যখন এই 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন করি আমরা 1985-এ রাজীব গান্ধীর সময়, ঠিক আছে, তখন আমরা কি করি না, এখানে আমরা অ্যান্টি ডিফেকশনটা দিই। তো এখন 10 শিডিউলে অ্যান্টি ডিফেকশনই আছে। ঠিক আছে, 11 শিডিউলে কী আছে? পঞ্চায়েতের কথা আছে, তোমরা জানো। 12 শিডিউলে কী আছে? মিউনিসিপ্যালিটির কথা আছে।